এবং আগামীকাল ভারতবর্ষের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ফেডারেশন কর্মচারীদের, স্বাধীন ইউনিয়ন, এদের যে ফোরাম আছে তাদের ডাকে মূলত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুদিনের যে ধর্মঘট, সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিলেন, সেই ধর্মঘটকে সমর্থন করেছিল সমস্ত কৃষক সংগঠন এবং কৃষক মোর্চা, তাদের যে সংযুক্ত মোর্চা। এছাড়া ছাত্র, যুব, মহিলা সহ কর্মচারীদের বিভিন্ন গণসংগঠন এই ধর্মঘটকে সমর্থন করেছিলেন। ধর্মঘটের 12 দফা দাবি, তার সঙ্গে প্রধান স্লোগান ছিল দেশ বাঁচাও, দেশের মানুষ বাঁচাও। কারণ হচ্ছে জিনিসপত্রের দাম, পেট্রোল ডিজেলের দাম, সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো বিক্রি করে দেওয়া, শ্রমিকদের সব অধিকার হরণ করে শ্রম কোড চালু করা, কৃষি আইন প্রত্যাহার করলেও কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, তাদের সহায়ক মূল্য নির্দিষ্ট করা হয়নি, যাদের গাড়ি চাপা দিয়ে মারা হয়েছিল সেই সমস্ত দুষ্কৃতী তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়নি ইত্যাদি। সেই ধর্মঘট আজকে প্রথম দিন। সারা ভারতবর্ষের এখনো পর্যন্ত আমরা যা খবর পেয়েছি অত্যন্ত পজিটিভ রেসপন্স। স্বাধীনতার পরে এইরকম ধর্মঘট সারা ভারতবর্ষে আমরা আগে দেখিনি। সেই রিপোর্ট আপনারা পাবেন পরবর্তীতে, দিল্লি থেকে সেই রিপোর্ট আপনাদের কাছে দেওয়া হবে। আমাদের রাজ্যের ক্ষেত্রে আমাদের রাজ্যের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ফেডারেশনসগুলো তারাই ধর্মঘটে সামিল ছিল। কৃষক সভাগুলি, কৃষক সংযুক্ত মোর্চার যা আমাদের রাজ্যে আছে তারা, এবং অন্যান্য গণসংগঠন, ছাত্র, যুব সহ বিভিন্ন অংশের মানুষের সংগঠন তারা যুক্ত থেকেছেন। ডিটেলসে ট্রেড ইউনিয়নের লিডারশিপ এখানে আছেন। অনাদি সাউ, আইএনটিইউসি, এআইটিইউসি, অন্যান্য সংগঠন, টিইউসিসি, এআইইউটিইউসি, এরা সবাই আছেন, এআইইউটিইউসি, এরা সবাই আছেন। তারা বলবেন, ইন ডিটেলসে বলবেন, কোথায় ক্ষেত্র ধরে ধরে। আমি সাধারণভাবে যেটা বলতে পারি সেটা হলো যে কলকাতা, তার সারাউন্ডিংসে পুলিশের অতি সক্রিয়তা ধর্মঘট ভাঙার জন্যে, প্রধানত দিল্লির সরকারের বিরুদ্ধে ধর্মঘট। কিন্তু অবশ্যই রাজ্য সরকারও সেই একই দোষে দুষ্ট হচ্ছেন। তারাও এখানে 45টার বেশি রাষ্ট্রীয় সংস্থাকে বেসরকারিকরণ ইতিমধ্যে করে দিয়েছেন। তা সত্ত্বেও প্রধানত এই ধর্মঘটটা ছিল কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে। বহু রাজ্য সরকার এই ধর্মঘটকে সমর্থন করেছে। দিল্লির সরকারও কোনো অতিরিক্ত অর্ডার বের করেনি ধর্মঘট অংশগ্রহণ করলে কি হবে বলে, যা নিয়মে আছে তাই হবে। কিন্তু আমাদের রাজ্যের সরকার এই ধর্মঘট ভাঙার জন্য স্পেশাল অর্ডার বের করেছেন, চাকরিতে ছেদ সহ নানান শর্ত আরোপ করে। সেই দিক থেকে পুলিশের অতি সক্রিয়তা, তার ফলে কলকাতায় কিছু যানবাহন চলেছে। অফিসগুলোতে হাজিরার হিসেব ওরা দেবেন অনেক কম। সরকারি, কেন্দ্রীয় সরকারি তো পুরোটাই ধর্মঘট হয়েছে, সেগুলো ওরা বলবেন। বাকি গোটা জেলা, বিভিন্ন জায়গায়, গ্রাম সহ সর্বত্র ধর্মঘট সার্বিক সফল বলে আমরা দাবি করছি। আমি বলবো এক এক করে ট্রেড ইউনিয়ন নেতৃত্ব, প্রথমে কমরেড অনাদি সাউ, আমাদের রাজ্যের এই সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির যে ফোরাম, তার কনভেনার, আহ্বায়ক অনাদি সাউ আপনাদের কাছে ডিটেলসে বলবেন। আচ্ছা, প্রথমেই আমরা আপনাদের সংবাদ মাধ্যমে রাজ্যের সমস্ত শ্রমজীবী মানুষ এবং রাজ্যের জনগণ সবাইকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমাদের কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলোর ডাকে যে সাধারণ ধর্মঘট গোটা দেশ জুড়ে চলছে, দুদিনের 48 ঘন্টা ধর্মঘট, এবং কৃষক সংগঠনগুলো গ্রাম ভারত বন্ধের ডাক দিয়েছে।
এবং সমস্ত বামপন্থী ছাত্র যুব মহিলা সংগঠন, রাজ্যের বামপন্থী রাজনৈতিক দলগুলো, তারাও শ্রমিক কর্মচারীদের এই ধর্মঘটকে এবং কেন্দ্রের যে জনবিরোধী, দেশবিরোধী জাতীয় নীতি, অর্থনৈতিক নীতি, তার বিরুদ্ধে তারাও সমর্থন জানিয়েছিলেন। এবং যার ফলে আজকে রাজ্যে চা বাগান, চটকল, কয়লা খনি, ইস্পাত কারখানা, আমাদের রাজ্যের সমস্ত পরিবহন ক্ষেত্র, সমস্ত জেলাগুলোতে সবই হচ্ছে ব্যাপকভাবে সাধারণ মানুষ এই ধর্মঘটে সাড়া দিয়েছেন। গোটা রাজ্যে আমি সকাল 10টা পর্যন্ত আমার খবর ছিল 172টা জায়গাতে হচ্ছে অবরোধ হয়েছে কৃষক এবং শ্রমিক সংগঠনগুলো, ন্যাশনাল হাইওয়ে মানে সমস্ত গ্রাম বাংলা জুড়ে। এছাড়া হচ্ছে সমস্ত জেলাতে রেল অবরোধ হয়েছে, পথ অবরোধ হয়েছে। চা বাগান, চটকলে শ্রমিকরা, চা বাগানে প্রায় 60% বেশি শ্রমিক ধর্মঘটে অংশগ্রহণ করেছে। চটকলে 80% বেশি, কোনো চটকলে 100% স্ট্রাইক হয়েছে। পরিবহনে তো শুধু কলকাতায় কিছু বাস, সরকারি বাস এবং বেসরকারি বাস কার্যত হচ্ছে যে আপনারা জানেন যে তৃণমূলের সিন্ডিকেট মালিক যারা, তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত এবং রাজ্য সরকারের নির্দেশে তারা গাড়ি চালিয়েছে। কিন্তু সাধারণভাবে আমাদের গোটা রাজ্যে পরিবহনের ক্ষেত্রে সাধারণভাবে ধর্মঘট, ব্যাপকভাবে পরিবহন শ্রমিকরা ধর্মঘটে অংশগ্রহণ করেছে। এছাড়া আমাদের অসংগঠিত ক্ষেত্র, যেমন ধরুন আমাদের বিড়ি ক্ষেত্র আছে, নির্মাণ শিল্পের শ্রমিক আছে, আমাদের অন্য যে সমস্ত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, টালি ইটভাটা থেকে আরম্ভ করে এই সমস্ত ক্ষেত্র আজকে কার্যত কাজকর্ম হয়নি। যেমন খেতে খামারে কাজকর্ম হয়নি, তেমন এগুলোতেও সাধারণভাবে ধর্মঘটে তারা অংশগ্রহণ করেছে। এবং আগামীকাল পর্যন্ত আমাদের এই ধর্মঘট চলবে। কেন্দ্রীয় সরকারের নীতির কাছে আমাদের দাবি যে এই যে জনবিরোধী শ্রম বা শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কোড যা বাতিল করতে হবে, কৃষকদের ফসলের লাভজনক দামের আইন করতে হবে, জাতীয় স্বার্থবিরোধী বিদ্যুৎ বিল বাতিল করতে হবে এবং আমাদের যে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বেসরকারিকরণ করার কথা, সেগুলোকে বেসরকারিকরণ যাতে অবিলম্বে বন্ধ করে। আজকে আমাদের রাজ্যে এখন পর্যন্ত যা হিসাব, তাতে হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা প্রায় 90% কেন্দ্রীয় সরকারি কর্মচারী তারা ধর্মঘটে অংশগ্রহণ করেছে। আমাদের রাজ্যে রাজ্য সরকারি দপ্তর জোর করে খোলানো হয়েছে এবং আপনারা জানেন ধমকি চলছে, ট্রান্সফার করে দেওয়া হবে, তাদের চাকরি জীবনের দিন ছেদ করে দেওয়া হবে যাতে তারা বেনিফিট না পায় বা কম পায়। তারপরে হচ্ছে আপনারা জানেন যে বেতন কাটা হবে, যা গত 10 বছর 11 বছর ধরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে এই কাজ করে চলেছেন। জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশ বিরোধী কাজ কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার করছে, অথচ একই সাথে তিনি ধমকি দিচ্ছেন যে শ্রমিকরা যাতে ধর্মঘটে অংশগ্রহণ না করে। এই ধমকির সত্ত্বেও রাজ্য সরকারি কর্মচারীরা এবারে অন্যান্য বারের চেয়ে বেশি ধর্মঘটে অংশগ্রহণ করেছে। আর সাধারণভাবে আমরা আমাদের ব্যাংকে প্রায় 100% ধর্মঘট হয়েছে। ব্যাংক শিল্পে, ইন্স্যুরেন্স, LIC, GICতে 80 থেকে 90% ধর্মঘট হয়েছে। আমাদের স্কুল কলেজ বন্ধ, জেনারেলি সবই আজকে বন্ধ ছিল। এখানে 12 জুলাই কমিটির নেতৃত্ব তারাও আছেন, তারা বলবেন। এবং সামগ্রিকভাবে আমরা রাজ্যের সাধারণ মানুষকে অভিনন্দন জানাচ্ছি এই ধর্মঘটকে সফল করার জন্য। এবং 48 ঘন্টা ধর্মঘট কালকেও চলবে এবং আমরা বলেছি যে আজকেও যদি কোনো কলকারখানায় কিছু শ্রমিক যায়, আগামী দিনে যাতে তারা কালকে ধর্মঘটে অংশগ্রহণ করে সেটা আমাদের দেখতে হবে। কিছু অসুবিধা হয়েছে অনেকের, কেউ বলেছেন আমরা স্বাধীনতার যখন যুদ্ধ হয়েছিল, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম দেশকে স্বাধীন করার জন্যে, তখনও কিছু মানুষ বলতেন আমাদের অসুবিধা হচ্ছে রাস্তাঘাটে বেরোতে, কাজে যেতে। আর আজকে কিছু মানুষ যখন দেশ বিক্রি হয়ে যাচ্ছে, দেশের সর্বনাশ হচ্ছে, শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের অধিকার কেড়ে নিচ্ছে, কৃষকের সর্বনাশ করে দিচ্ছে, 7 দিনের মধ্যে 5 বার পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, এ স্বাধীন ভারতবর্ষে কোথাও কবে হয়েছে? এবং এই রকম ঘটনা আজকে তীব্র বেকারি, কলকারখানা বন্ধ, অসংখ্য মানুষ যারা লকডাউনে কর্মহীন হয়েছিলেন তারা এখনও কাজ ফিরে পাননি, বেকার সমস্যা তীব্রতর হচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। তার মধ্যে কিছু মানুষের ঠিকই অসুবিধা হয়েছে, এই ধর্মঘটের জন্য গাড়ি ঘোড়া চলছে না। আমরা সবাইকে অনুরোধ করেছি যে এইটুকু দয়া করে মানিয়ে নেবেন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। আর আগামীকালও ধর্মঘট
আমরা রাজ্যের সবাই কাছে আবেদন করব যে দেশ রক্ষার জন্যে, দেশের মানুষকে রক্ষার জন্যে এটুকু সহযোগিতা করুন। কালকেও ধর্মঘটে আজকের মতোই সহযোগিতা করুন। চা শিল্পে প্রায় 60% শ্রমিক চা শিল্পে হচ্ছে ধর্মঘটে অংশগ্রহণ করেছে। আমি আগেই বলেছি যে আমাদের পাটের ক্ষেত্রে মানে চটকল জুট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে 80% উপরে ধর্মঘট হয়েছে। কিছু কিছু চটকলে পুরো ধর্মঘট হয়েছে এবং কয়েকটা জায়গায় কিছু খোলা আছে। তো সেগুলো হয়তো আগামী পরের শিফটে মানে দুটোর পরের শিফটে হয়তো বন্ধ হয়ে যাবে। কালকে হয়তো সেগুলো 100% স্ট্রাইক হবে এবং এইটা 48 ঘন্টা ধর্মঘট। আমরা সবার কাছে আবেদন করব কেন্দ্রীয় সরকারের জাতীয় স্বার্থবিরোধী জনবিরোধী নীতির বিরুদ্ধে আজকে যেভাবে আপনারা সমর্থন দিয়েছেন কালকেও এই সমর্থন দেবেন, এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য। আপনাদের কাছে প্রেস হ্যান্ড আউট দেওয়া হবে, ওটা হ্যাঁ প্রেস হ্যান্ড আউট দিয়ে দেওয়া হবে। এই যে দিয়ে দিচ্ছি, ওটা ছাপতে গেছে, দিয়ে দেবে। এখন আমাদের আইএনটিউসি সভাপতি রাজ্যের কামরুজ্জামান সাহেব বলুন। কামরুজ্জামান খান হিন্দিতে বলবো? হ্যাঁ হিন্দিতে বলুন, ভালো হবে। नमस्कार। पहले मैं पश्चिम बंगाल के जनता को और श्रमिकों को, कर्मचारियों को ऑल ट्रेड यूनियन के तरफ से धन्यवाद ज्ञापन करता हूं कि उन्होंने ऑल इंडिया साधारण धर्मघट को आज सुबह 6 बजे से कामयाब किया है। पूरे देश में ये धर्मघट चल रहा है। धर्मघट का मूल उद्देश्य है कि वर्करों का जो अर्जित अधिकार था उसको केंद्रीय फासीवादी सरकार हमसे छीनने का कोशिश ही नहीं बल्कि 4 कोड लेकर आई है, उसके विरोध में, निजीकरण के विरोध में, पेंशन स्कीम के विरोध में, मिनिमम वेज अभी तक चालू नहीं हो रहा है, प्रोविडेंट फंड में जो वर्करों को इंटरेस्ट मिलता था उसको 8.5% से कम करके 8.1 कर दिया, और पश्चिम बंगाल में कलकत्ता बंदरगाह को 30 साल के लिए निजी मालिकाना के हाथ में दे दिया गया है। सेंचुरी प्लाई कंपनी का नाम आप लोगों ने सुना होगा, उनके हवाले किया गया है। हल्दिया का एक पूरे वहाँ 3 हिस्सा हल्दिया का, उसमें 1/3 हिस्सा को अदानी के हाथ में दिया गया है। तो इसके विरोध में ये साधारण धर्मघट हो रहा है। और साथ साथ रेल, बैंक, इंश्योरेंस, डिफेंस, पेट्रोलियम, इंजीनियरिंग इत्यादि इत्यादि जो भी कल कारखाने केंद्रीय सरकार के अधीन में है उसको बिक्री करने का भरपूर कोशिश की जा रही है। अभी पिछले हफ्ता में 2 कंपनी जो बहुत पुरानी कंपनी है, एक है ब्रिज एंड रूफ, दूसरा है बंगाल केमिकल, उसको बिक्री करने का उन लोगों ने फैसला लिया। उस मामले में हम लोगों ने मिनिस्टर को ज्ञापन भी दिया है। उसमें सुजन चक्रवर्ती थे, नेपाल भट्टाचार्य थे, मैं था, प्रदीप भट्टाचार्य जी थे। तो ये सरकार देश के संपत्ति को बिक्री करने जा रही है, जिस संपत्ति को आज़ादी के बाद से धीरे धीरे सरकारी अधीन में लाया गया था, जैसे कोल है, इंश्योरेंस है, बैंकिंग है, रेल है, और रेलवे को भी बिक्री करने का फैसला ले लिया है, जिसमें 105 स्टेशंस हैं, 155 गाड़ियां हैं, उसको निजीकरण करने का इन लोगों ने फैसला लिया। उसके विरोध में ये मामला है। जब आप लोग जानते हैं कि जब अनप्लान्ड लॉकडाउन हुआ था कोविड पैंडमिक के समय में, तो परियायी श्रमिक, माइग्रेंट वर्कर, उनके ऊपर किस तरह से जुल्म हुआ, और लाखों नहीं करोड़ों की संख्या में वो लोग अपने अपने जब राज्य में गए तो आने में उनके ऊपर बहुत यातनाएं की गई, उन पर जुल्म ढाया गया। और आने के बाद जब हम लोगों ने केंद्रीय सरकार और राज्य सरकार से ये कहा कि 7,500 रुपया उन लोगों को देना चाहिए हर महीने जब तक कि वो फिर अपने काम पर वापस नहीं जाते, और 10,000 रुपया उनको मदद के तौर पर दें, लेकिन राज्य सरकार के कान पर जू नहीं आया और राज्य सरकार इस मामले में भी बेईमानी किया।
और अब जबकि हम लोग साधारण धर्मघट में शामिल हुए हैं तो राज्य सरकार का जो नीयत है वो बहुत ख़राब है। एक तरफ वो मोदी के ख़िलाफ़ बोलती है, दूसरी तरफ मोदी जो भी जनता के ख़िलाफ़ या श्रमिकों के ख़िलाफ़ नीतियाँ ला रही है, उसमें जब हम लोग आंदोलन में उतरते हैं तो हमारे आंदोलन को तोड़ने के लिए पुलिस को लगाया जा रहा है। चाय बागान में बहुत जगह गुंडों को सुबह 6 बजे नहीं 4 बजे सुबह से लगाया गया है, फिर भी मज़दूरों ने इस धर्मघट में अंशग्रहण किया है। कलकत्ता में बड़ा 2-4 कारखाना के बारे में हम कह सकते हैं कि पोर्ट में आज काम नहीं हो रहा है। गार्डन रिच शिप बिल्डर्स में 5000 वर्कर हैं, जिसमें सिर्फ 565 आदमी आए हैं आज। IOC में 20% अटेंडेंस हुआ है। कैस्ट्रॉल वहाँ एक कंपनी है जो बहुत बड़ी कंपनी है, उसमें 0 अटेंडेंस है। मराठन एक कंपनी है, 0 अटेंडेंस है। तो इस तरह से लोगों ने हमारा साथ दिया, इसलिए एक बार फिर आप लोगों के ज़रिए हम मज़दूरों को, श्रमिकों को, कर्मचारियों को धन्यवाद देना चाहते हैं। ख़ास तौर पर जो देश को चलाता है रोज़, वो है बैंक, इंश्योरेंस, NBFC। वहाँ पर 100% साधारण धर्मघट में शामिल हुए हैं लोग, उनको विशेष तौर पर हम धन्यवाद देना चाहते हैं। जय हिंद। আপনারা আমাদের যে প্রেস নোটটা দেওয়া হয়েছে ওতে এই আপনি আসুন, ওতে সমস্ত ক্ষেত্রগুলো বলা আছে। প্রকল্প ভিত্তিক সমস্ত ক্ষেত্রগুলো ধর্মঘটে সামিল। ওখানে ICDS দেওয়া আছে, তাছাড়াও মিড ডে মিল, আশা, সর্বশিক্ষার মধ্যে যুক্ত মানব সম্পদ, ভোকেশনাল, আপনার চাইল্ড লেবার, এই সমস্ত প্রকল্প ভিত্তিক ক্ষেত্রগুলো 100% ধর্মঘট হয়েছে। এটা ওটার সঙ্গে আপনারা যুক্ত করে নেবেন। এখন AITUCর সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী আপনাদের কাছে বলবেন। প্রথম কথা, আজকে কলকাতা শহর দেখে সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষ বোঝা যাবে না। কলকাতা শহরে প্রায় সিন্ডিকেটের মাধ্যমে তৃণমূল কিছু বাস গাড়ি নামিয়েছে, কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত যা খবর, তাদের সারা পশ্চিমবাংলার সমস্ত জেলা সদর সাকসেসফুলি স্ট্রাইক হয়েছে এবং সমস্ত জায়গায় ওয়ার্কাররা রাস্তায় নেমেছে এবং বিভিন্ন জায়গায় রেল অবরোধ হয়েছে, রাস্তা অবরোধ হয়েছে, কিছু জায়গায় অ্যারেস্ট হয়েছে, গ্রেপ্তারও হয়েছে। আমরা সারা ভারতবর্ষে যে এখনো পর্যন্ত খবর পেয়েছি, তাহলে সারা ভারতবর্ষের ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো পুরোপুরি বন্ধ ছিল। দ্যাট ইজ ব্যাংক, LIC, GIC এবং অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল এলাকায় পুরোপুরি বন্ধ ছিল। এবং আমাদের সুভাষ মুখার্জি বললেন যে স্বাধীনতার পরে এত বড় বন্ধ আর হয়নি। এবং এই বন্ধের একটা এফেক্ট আছে। অনেকে বলেন বন্ধ করে কি হবে, কিন্তু বন্ধের একটা এফেক্ট আছে। এই গত 91 সালের পর থেকে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি প্রায় 20টার উপরে ধর্মঘট ডেকেছে, এটা নিয়ে 21টা হলো। এবং এই ধর্মঘটগুলো ওয়ার্কাররা রাস্তায় নেমেছিল বলেই আজকে বহু জিনিস আমরা সাময়িকভাবে হলেও রুখে দিতে পেরেছি। যারা বলেন ধর্মঘট করে কি হবে, শ্রম দিবস নষ্ট হবে, তাদের কাছে বক্তব্য যে সারা দেশটাকে যে বেঁচে দিচ্ছে আমাদের দেশের নরেন্দ্র মোদী সরকার, তাকে রোখার উপায়টা কি, অল্টারনেটিভ উপায়টা কি? সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোকে বিক্রি করে দিয়েছে। ন্যাশনাল মনিটরিং পাইপলাইন প্রজেক্টের নাম করে 6,30,000 কোটি টাকা মার্কেট থেকে তোলার নাম করে রেল, বিমা, LIC, স্পেস, কয়লা খনি, ব্যাংক, সমস্ত জায়গায় সে লিজের নাম করে এইগুলো বিক্রি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং ইতিমধ্যে যে কথা বলার চেষ্টা হয়েছিল যে ন্যাশনালাইজ সেক্টরের পাশে, পাবলিক সেক্টরের পাশে যদি প্রাইভেট সেক্টর আসে তাহলে কম্পিটিশন হবে, কম্পিটিশন হলে উদ্যোগ হবে, ইনভেস্টমেন্ট হবে, ইনভেস্টমেন্ট ইকোনমি চলবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইনভেস্টমেন্টের কোনো বালাই নেই এবং কোনো জায়গায় কোনো কম্পিটিশন হচ্ছে না। যেমন দেখবেন যে কলকাতা বিমানবন্দর বাদে 25টা বিমানবন্দর আদানিকে দিয়ে দেওয়া হয়েছে। টেলিকম শিল্পে এয়ারটেল,
রিলায়েন্সকে একচেটিয়া করতে দেওয়া হচ্ছে, বিএসএনএলকে কিছু করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ সমস্ত স্তরে ন্যাশনাল মনিটরিং মানে ন্যাশনাল হাইওয়ে প্রায় 26,000 কিলোমিটার লিজ দিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে এমন একটা কন্ডিশন আছে সাইকেল নিয়ে চললেও তারা টোল দেওয়া হবে। এর বিরুদ্ধে আমাদের যে রাষ্ট্রায়ত্ত সম্পদ তৈরি হয়েছিল তিলে তিলে করে স্বাধীনতার পরে, তার বিরুদ্ধে আমরা যারা দেশপ্রেমিক শক্তি, ওয়ার্কাররা যারা দেশটাকে রক্ষা করতে চায়, যখন গণতন্ত্রের পতাকাটা ভুলণ্ঠিত হয়, যখন দেশকে বেচতে চায়, তখন ওয়ার্কারদের রাস্তায় নামা না ছাড়া কোনো দ্বিতীয় পথ নেই। এটাই তার অঙ্গ 28-29 মার্চ। এবং যতদিন পর্যন্ত এই জিনিস চলবে আমরা রাস্তায় থাকবো, নানা রকমভাবে থাকবো। এবং আজকের বন্ধ অন্তত আমরা এটা তাদের মুখে আনতে পেরেছি, শ্রম আইন পাশ হলো, শ্রম কোড এখনও চালু হয়নি, ব্যাংক এখনও পুরোপুরি বিলগ্নীকরণ করতে পারেনি, কয়লা খনিও বিলগ্নীকরণ করতে পারেনি। আমরা রাস্তায় ছিলাম বলেই হয়েছে, ওয়ার্কাররা রাস্তায় ছিল বলেই হয়েছে। তাই আমরা রাস্তায় থাকব। আগামী দিনে আরও বৃহত্তর লড়াইয়ের যে অঙ্গীকার এই 28-29 মার্চের মধ্যে সারা ভারতবর্ষে দেখা গেল, আমরা আশা করি মানুষ আগামী দিনে এই লড়াই আমাদের পাশে থাকবে। আচ্ছা, এখন এআইইউটিসির অশোক দাস রাজ্যের সম্পাদক, তিনি বলবেন। আপনি এটাতে চলে আসুন, এই একটু মিউজিক্যাল চেয়ারটা করতে হবে। আমি প্রথমেই আমাদের 10টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনে যে যুক্ত আন্দোলনের মোর্চা তার পক্ষ থেকে এবং আমাদের সংগঠন এআইইউটিইউসির পক্ষ থেকে সারা ভারতবর্ষের সাথে পশ্চিমবঙ্গের সংগ্রামী শ্রমজীবী মানুষকে, কৃষকদের, সাধারণ মানুষ যারা এই ধর্মঘটে কোটি কোটি অংশগ্রহণ করেছেন, যা এর আগে এত বৃহৎ সংখ্যক শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেনি, তাদেরকে আমি অভিনন্দন জানাই। এবং এই কথা সত্য, আজ এবং আগামীকালের ধর্মঘট তা সফল হবে, কিন্তু এই সফলের মধ্য দিয়েই এই সরকার, এমন একটি সরকার, কেন্দ্রীয় সরকার, মোদী সরকার, যারা সহজে মাথা নত করে না। কৃষকরা 1 বছরের উপর আন্দোলন করে তাদের মাথা নত করতে বাধ্য করেছিল। সে আন্দোলনের শিক্ষা থেকে আমরা শ্রমিক সংগঠনগুলো প্রতিজ্ঞা করেছি, যদি 28-29 ধর্মঘটের পর যে দাবিগুলো নিয়ে আমরা লড়ছি, 12 দফা দাবি, শ্রমকোড বাতিল সহ, সেই দাবিগুলো যদি কেন্দ্রীয় সরকার মেনে না নেয়, তাহলে লাগাতার আন্দোলন চলবে। দরকার হলে লাগাতার স্ট্রাইক, দরকার হলে বিভিন্ন কেন্দ্রীয় অফিস ঘেরাও সহ আরও ব্যাপকভাবে এই আন্দোলন আমরা সংগঠিত করব, যাতে শ্রমজীবী মানুষের উপর যে আক্রমণ নেমে এসছে, সেই আক্রমণকে যে কোনোভাবেই হয় প্রতিহত আমাদের করতেই হবে, না হলে বাঁচার কোনো পথ নেই। এই লকডাউনের মধ্যেই 18 কোটি শ্রমিক কাজ হারিয়েছেন, কিন্তু আদানি আম্বানিদের সম্পদ 261%, 250% বেড়েছে। অর্থাৎ এই সরকার সম্পূর্ণভাবেই কর্পোরেট হাউসের জন্য কাজ করছেন। তাই শ্রমজীবী মানুষকে আন্দোলন, লড়াই তৈরি করা, সংগঠিত করা এবং এই সরকারকে বাধ্য করা ছাড়া আর কোনো রাস্তা নেই। এই রাস্তাতে আমরা থাকব এবং এই আন্দোলন গড়ে তোলার জন্য সমস্ত অংশের শ্রমজীবী মানুষ এবং সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষকে আমরা আহ্বান করছি। এ বলেই আমার কথা আমি শেষ করি। এআইসিসিটিউ রাজ্যের সাধারণ সম্পাদক বাসুদেব বাসু। বিস্তারিতভাবে বলে দিয়েছেন সুভাষদা, অনাদিসাও প্রত্যেকেই বলেছেন, আমি ওই তথ্যের পুনরাবৃত্তিতে যাচ্ছি না। এই ধর্মঘটটা 2 দিনের ধর্মঘট, অনেক দিন আগে ঘোষিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের কি কারণের জন্য ধর্মঘট, এ ব্যাপারে আপনাদের সমস্ত কিছু জানা আছে, লেখা আছে, বলেছেন। ধর্মঘটটা ভেঙেছে আজকে প্রথম এই রাজ্যের সরকার। এই রাজ্যের সরকার হাওড়া মহাদেও জুট মিলে তৃণমূল কংগ্রেসের বাহিনী এবং তার সাথে র্যাফ, তারা হামলা করেছে অ্যাঙ্গাস জুট মিলে এবং নর্থ শ্যামনগর জুট মিলের এই খবর আছে। ধর্মঘট চা বাগানে আপনারা জানেন যে কংগ্রেস সুভাষ মুখার্জি বলেছেন 60% চা শ্রমিক ধর্মঘট করেছে। ধর্মঘট করলে কি হয়, তার পরিণতি হচ্ছে দীর্ঘদিন ধরে চা শ্রমিকরা ন্যূনতম মজুরির দাবি করেছিল। তড়িঘড়ি করে আজকে
ডিক্লেয়ার করেছে আগামী 2রা এপ্রিল চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে তারা উত্তরবঙ্গের শ্রমিক ভবনে মিটিং ডেকেছে। এই ব্যাপারে সমাচার ব্যাংক কর্মচারীরা ধর্মঘট করেছিল বলেই ব্যাংক প্রাইভেটাইজেশন বিল আনতে পারেনি এবং এখনও পর্যন্ত যতই বেসরকারিকরণের কথা বলুক, তেল কোম্পানি থেকে শুরু করে তারা বিরোধিতা করেছে বলেই ধর্মঘটে এখনও পর্যন্ত বলা যেতে পারে আক্রমণটা নামাতে পারেনি। সুতরাং শ্রমজীবী মানুষ আগামীকাল যারা আজকে অনেক জায়গায় বিভ্রান্তিকর প্রচারের জন্য উপস্থিত হতে পারেনি, আগামীকাল আরও জোরের সাথে ভারতবর্ষের সমস্ত জায়গায় ধর্মঘট জোরের সাথে পালিত হবে এবং অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েও চটকলের শ্রমিক, চা বাগানের শ্রমিক, যে দুটো শ্রমনিবিড় প্রকল্প, সেখানে ধর্মঘট হবে। ব্যাংক, বিমা এ তো আছেই। সুতরাং এই ধর্মঘটের পক্ষে দাঁড়িয়ে কয়েকটা বাস চলল সকাল থেকে, এটা দিয়ে ধর্মঘট সফল কি বিফল প্রমাণিত হয় না। ধর্মঘট দেখতে হবে ইস্পাত শিল্প খোলা আছে কিনা, ধর্মঘট দেখতে হবে কলকারখানাগুলো খোলা আছে কিনা। মূলত গোটা ভারতবর্ষে শিল্প ধর্মঘট তথা সাধারণ ধর্মঘট এই জায়গা থেকেই সফল হবে আমরা মনে করি। কেন্দ্রীয় সরকার যেভাবে শীতকালীন অধিবেশনে বিল আনতে পারেনি, এইবারও তারা এই ধর্মঘটে তারা মাথা নুয়ে অন্তত বেসরকারিকরণের বিল তারা আটকাতে বাধ্য হবে। এইটুকু। টিউসিসির পক্ষে প্রবীর ব্যানার্জি স্যার। প্রথমেই সংবাদদাতা যারা এসছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন। অলটিউর পক্ষ থেকে আমাদের প্রেস নোট আপনারা পেয়েছেন। আমাদের নেতা উজ্জ্বলদা বলছিলেন একটি কথা, ধর্মঘট দিয়ে মানুষের কিছু উপকার হয় না, এটা কিছু মানুষ ধারণা সৃষ্টি করার চেষ্টা করে। কিন্তু ইতিহাসের পাতায় আপনারা জানেন, আমরা দেখেছি পশ্চিমবাংলায় যারা কাঁধে পালকি নিয়ে বাবুদের, রাজাদের, জমিদারদের নিয়ে যেতেন, তারাও যখন তার মজুরি বেতন পেল না, সেই ক্ষেত্রে তারা আন্দোলন শুরু করলো, তারা ধর্মঘট করলো। এইভাবে রজক অর্থাৎ যারা জামা কাপড় কাচে তারাও লড়াই করলো। এইভাবে কটন মিলের, বোম্বে, বিভিন্ন জায়গাতে অধিকার ছিনিয়ে নেওয়ার যে শিক্ষা আমরা পেয়েছি ধর্মঘটের মধ্য দিয়ে, সেটা এবারের ধর্মঘটে আবার প্রমাণ হচ্ছে। মানুষ তার অধিকারকে ছিনিয়ে নিয়ে আসার জন্য তারা অত্যন্ত দায়িত্ব নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করছে এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু কিছু ক্ষেত্রে আমরা 12টা দাবি, এখানে আরও 2টো দাবিকে সংযোজন করে আমাদের যে আন্দোলন আগামী দিনেও থাকবে। আগামীকালকে ধর্মঘট আরও স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশ নেবে, এই দৃঢ় বিশ্বাস নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন ইউটিউসি দীপক সাহা, সম্পাদক, সাধারণ সম্পাদক। বিস্তারিত আপনারা শুনেছেন, ফলে সংক্ষিপ্তভাবে দু একটি কথা ইউটিউসির পক্ষ থেকে, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের পক্ষ থেকে আজকের এই ধর্মঘট এবং সারা ভারতবর্ষের যে 20 কোটি শ্রমিক অংশগ্রহণ করলেন তাদের অভিনন্দন এবং আমাদের রাজ্যের এবং ভারতবাসী জনগণকে ভারতের অভিনন্দন জানাচ্ছি। কতগুলো বাস, কত পরিবহন চলল, তাই নিয়ে ধর্মঘটের সফলতা বোঝা যায় না। ধর্মঘটের সফলতা বুঝতে গেলে যেতে হবে প্রতিদিন আমাদের দেশে গড়ে কত বিদ্যুৎ কনজামশান হয় আর আজকের দিনে কত বিদ্যুৎ কনজামশান হলো। প্রতিদিন আমাদের দেশের যে অর্থনৈতিক লেনদেন, ট্রানজাকশান, সেই ট্রানজাকশান কত হয় এবং আজকের দিনে কত হলো। প্রতিদিন বিভিন্ন শিল্পক্ষেত্রে যে উৎপাদন ব্যবস্থা, সেটা কতটা হয় এবং আজকে কত হলো, সেই পরিসংখ্যান প্রমাণ করবে ধর্মঘট কতটা সফল হলো। আমরা মনে করি আজকের দিনে দাঁড়িয়ে যে শিল্প সংস্থাকে বিক্রি করবার জন্য কেন্দ্রের
এবং আমাদের দেশের শ্রমজীবী মানুষের যে অর্জিত অধিকার তাকে খর্ব করে যে শ্রম কোড চালু করার ব্যবস্থা করা, উদ্যোগের ব্যবস্থা করেছেন, তার বিরুদ্ধে এই ধর্মঘট আগামী দিনে আমাদের দেশের শ্রমজীবী মানুষের জীবিকাকে সুনিশ্চিত করা, সেই জীবিকাকে রক্ষা করার ধর্মঘট। ফলে সার্বিকভাবে এই লড়াইটা চলবে, আগামী দিনে লড়াই তীব্রতর হবে, কারণ দেশটাকে বাঁচাতে হবে। যদি শ্রমিক বাঁচে তাহলেই শিল্প বাঁচবে, তাহলেই দেশ বাঁচবে। সেই কারণেই লড়াই আরও তীব্রতর হবে। এই কথা বলে আপনাদেরও সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আমাদের কর্মচারী সংগঠনগুলির পক্ষ থেকে 12ই জুলাই কমিটির প্রদীপ গুপ্ত, তিনি এখন বলবেন, তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করবেন। প্রদীপবাবু, আপনি বলার পরে অনাদি এসে আপনার জায়গাটায় বসবেন, আর যদি প্রশ্ন থাকে তো। সাথী সাংবাদিক, উপস্থিত কমরেডস বন্ধুগণ, সারা ভারতবর্ষব্যাপী দেশ বাঁচানোর লড়াইয়ের জন্য যে দুদিনের দেশব্যাপী ধর্মঘট, 21তম ধর্মঘট প্রতিপালিত হচ্ছে, গত 20টি ধর্মঘটের থেকে অনেক বেশি সংখ্যায় মানুষ, শ্রমজীবী মানুষ এই ধর্মঘটে অংশগ্রহণ করেছে। আর এই ধর্মঘটের আরেকটি বিশেষত্ব হলো, শ্রমজীবী মানুষ, শ্রমিক শ্রেণীর সঙ্গে গ্রামের কৃষক সমাজ এই ধর্মঘটে অংশগ্রহণ করে ধর্মঘটের তাৎপর্য এবং পরিপ্রেক্ষিতকে আরও বৃদ্ধি করেছে। দ্বিতীয় আমার কথা হচ্ছে, রাজ্য সরকারের আদেশনামা ভ্রুকুটিকে উপেক্ষা করে পশ্চিম বাংলার বিভিন্ন জেলা সহ কলকাতায় ব্যাপক সংখ্যক রাজ্য সরকারি কর্মচারী এই ধর্মঘটে অংশগ্রহণ করেছে। দ্বিতীয় বিষয়, আমি এখানে আসার আগে বীমা শিল্প, কেন্দ্রীয় সরকারিদের বিভিন্ন জায়গায় আমি গেছি এবং কিছু সাংবাদিকদেরও সামনাসামনি হয়েছি। আমি প্রথম কথা বলতে চাই যে আনন্দবাজার কাগজে আজকে ফলাও করে প্রচার করা হয়েছে যে ডাক বিভাগের কর্মচারীরা নাকি ধর্মঘটে নেই। আমি সাংবাদিকদের দেখিয়ে দিয়েছি যে ডাক বিভাগের 85 থেকে 90% কর্মচারী জিপিওতে এবং বিভিন্ন পোস্ট অফিসে সারা পশ্চিম বাংলার এই ধর্মঘট সংগঠিত হচ্ছে। উল্লেখযোগ্য হচ্ছে, কিছু মেল ভ্যান ঢোকা মানেই পোস্ট অফিসে কাজ হওয়া নয়। মেল ভ্যান ঢুকেছে কিন্তু ডেলিভারি হয়নি, একটাও বিটে পোস্টম্যান যাননি। অর্থাৎ প্রকৃতপক্ষে কার্যত ধর্মঘট সফল, কাজের ক্ষেত্রে শূন্য। কেউ এটাকে অন্যভাবে ব্যাখ্যা করলে অত্যুক্তি হবে। কর্মচারীরা, শ্রমিকরা তারা ধর্মঘটে অংশগ্রহণ করেই এই অপপ্রচারের সমুচিত জবাব দিয়েছে। বীমা শিল্প এবং ব্যাংক শিল্প এই জায়গাও ব্যাপক সংখ্যায় ধর্মঘট সংগঠিত হয়েছে। আমি পরিশেষে যে কথাটা বলতে চাই, এই ধর্মঘটের মধ্য দিয়ে আমরা জানি কেন্দ্রীয় সরকারের নীতির পরিবর্তন ঘটবে না। এই নীতি পরিবর্তনের লড়াই আরও চলবে এবং এই নীতি পরিবর্তনের লড়াইয়ের মধ্য দিয়েই সরকার পরিবর্তনের ক্ষেত্রে শ্রমজীবী মানুষ, কৃষক সমাজ অংশগ্রহণের মধ্য দিয়ে দেশব্যাপী নীতি পরিবর্তনের লড়াইকে আগামী দিনে প্রসারিত করবে। এই আশা রেখে সকলকে সহযোদ্ধার সংগ্রামী অভিবাদন, নমস্কার জানিয়ে আমার সহযোদ্ধা। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন? হ্যাঁ, আপনি একটু পরে এসছেন, কলকাতা তো আপনি একটু পরে এসছেন। আমরা বলেছি যে কলকাতাতে পুলিশের অতি সক্রিয়তা এবং সরকারের মানে নজিরবিহীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্মঘট, কেন্দ্রীয় সরকারও কিন্তু এই নির্দেশ জারি করেনি যে আমাদের রাজ্য সরকার করেছে। এর ফলে কলকাতায় কিছু বেশি গাড়ি ঘোড়া চলেছে,
কিন্তু গোটা রাজ্যের তুলনায় তা নগণ্য, এবং সমস্ত রাজ্যে সর্বাত্মক ধর্মঘট সফল হয়েছে, আমরা তথ্য দিয়েছি। কলকাতাতে অবরোধ ইত্যাদি এ তো হবেই। ধর্মঘট যারা ডেকেছে তারা কি পাশ দিয়ে মিছিল করে চলে যাবে আর এ পাশ দিয়ে গাড়ি চলবে? তা তো না। যেখানে ধর্মঘট নাকি আমাদের রাজ্যে করতে দেন না মমতা ব্যানার্জি, শুধু তৃণমূলে প্রার্থী হবে কি হবে না তাই নিয়ে কটা ধর্মঘট হয়েছে, কটা রাস্তা অবরোধ হয়েছে, কটা গাড়ি জ্বলেছে, ওসব বলে লাভ নেই। ধর্মঘট সফল। আর বিদ্যুৎ এখনও দেখো 1টা বাজে, টোটাল রিপোর্ট আসতে তো সময় লাগবে। বিদ্যুৎ কনজামশনটা আমরা পরে দেখিয়ে দেবো, বলে দেবো টোটালটাতে নিয়ে। ওটা আমাদের ইউনিয়নই আমাদের দেবে, মোটামুটি মাঝামাঝি 2-2.5 নাগাদ আসে, একটু পরে পেয়ে যাবে। আর কিছু যাদবপুর দেখুন না, হাওড়া দেখুন না, হাওড়া অ্যারেস্ট হয়েছে, শিলিগুড়িতে অ্যারেস্ট হয়েছে, সমস্ত জায়গাতেই অ্যারেস্ট হয়েছে। কোথাও কোথাও তৃণমূল ঝান্ডা নিয়ে ধর্মঘট ভাঙতে গেছে, হাওড়াতে বিভিন্ন চটকলে ধর্মঘট ভাঙতে গেছে। কেন? তারা কি নরেন্দ্র মোদীর নীতিগুলোকে সমর্থন করেন? বক্তৃতায় তো অন্য কথা বলেন। বলুন। হ্যাঁ হ্যাঁ, সেটা ঘটলে ধর্মঘটের মেজাজ এবং মানুষের ওপর অত্যাচারের জবাব দুটোই বাড়বে। খবরটা এখন আমার কাছে এলো না, আমি আপনার কাছ থেকেই পেলাম, বলে আমরা পরে বসে দেখে সিদ্ধান্ত নেব। আমি দেখিনি, আমি তো এখানে রয়েছি, আমি দেখিনি। অপরাধ, মানবিক অপরাধ, ট্রেনের আইন অনুযায়ী অপরাধ। না না, যে কোনো ক্ষেত্রে এটা হচ্ছে রেলের আইন। রেল পরিচালনার ক্ষেত্রে যে আইন আছে সেই আইনেতে এই ঘটনাটা বেআইনি। ওই ড্রাইভার সাসপেন্ড হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত ওই ড্রাইভারের। হ্যাঁ বলুন। আর ড্রাইভারের শাস্তি হওয়া উচিত আমরা দাবি করছি। আমরা বলুন তো, পেট্রোল ডিজেলের দাম আপনারাও তো ঘোরেন, কি হচ্ছে? আরে নজিরবিহীনভাবে বাড়ছে জিনিসপত্রের দাম, কারুর কোনো হুঙ্কার নেই। যাই হোক, আমরা আশা করব কালকের ধর্মঘটের রিপোর্ট নিতেও আপনারা আসবেন। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের অত্যন্ত নিন্দনীয়। বললাম তো, ট্রেনের ঘটনা নিন্দনীয়, ড্রাইভারের শাস্তি দাবি করছি। আর তারপরে আমরা সবাই মিলে বসে আলোচনা করে এটার কিভাবে আরও প্রতিবাদ করা যায় দেখব। তাহলে আজকে আমাদের সাংবাদিক সম্মেলন আমরা এখান থেকে শেষ করতে পারি। এরকম সময় আসবে, তাই তো? 2টো নাগাদ করো, সুবিধা হবে। সর্বত্র হবে। আজকেও তো মিছিল হয়েছিল, আজকের মিছিলেও বামফ্রন্টের নেতৃত্ব উপস্থিত ছিলেন, আমাদের সব ট্রেড ইউনিয়ন নেতৃত্ব উপস্থিত ছিলেন, সব কটা সংগঠনের নেতৃত্ব উপস্থিত ছিলেন। কালকেও তাই হবে, পিকেটিং হবে, রাস্তায় মিছিল হবে, প্রয়োজনে অবরোধ হবে। হ্যাঁ কি বলছে? অবরোধ সন্ধেবেলা আবার কি? 48 ঘন্টার ধর্মঘট কন্টিনিউ করছে। কন্টিনিউ করার জন্য যা যা ধর্মঘটিরা করে তাই হবে, কোনো পৃথক কর্মসূচি নেই। বেশিরভাগ জায়গায় ইতিমধ্যে নাইট শিফট বন্ধের নোটিশ পড়ে গেছে, আপনারা খবর নিয়ে দেখুন। সকালে উৎপাদন না হওয়ার জন্য। জলপাইগুড়িতে ইপিএফ অফিসেতে কেউ ঢোকেনি, ওখানে পিকেটিং হচ্ছিল।